আজকের গুরুত্বপূর্ণ নির্বাচনী খবরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে 57টি ভোট কেন্দ্র স্পর্শকাতর, বললেন ডিসি। জেলার মোট 247টি ভোট কেন্দ্রে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন। মহাজোট সরকারে আসতে কমলাক্ষকেই ফোন করবেন হিমন্ত, বললেন সাংসদ গৌরব গগৈ। শেষ মুহূর্তে বাড়ল আধার প্যান লিঙ্ক করার সময়সীমা, ঘোষণা কেন্দ্রের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ও ভোটের পর বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে সোনিয়া তেজস্বীদের চিঠি দিলেন মমতা। বিজেপির বিরুদ্ধে একত্রিত হন। একযুগে 15 জন বিরোধী নেতাকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগোড়া কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত। উস্তাদ গৌতমের মার দেখতে মুখিয়ে বরাক উপত্যকা। মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই এবং সর্বা হিমন্তকেও হতে দেব না, বললেন বদরুদ্দিন আজমল। এবং সর্বশেষ খবরটি হলো, উন্নয়নের কথায় ক্ষমতায় ফিরবে কংগ্রেস, বললেন তমালকান্তি বণিক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। হাইলাকান্দিতে 57টি ভোট কেন্দ্র স্পর্শকাতর, বললেন ডিসি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে হাইলাকান্দিবাসীর সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন জেলাশাসক মেঘানিধি দাহাল। এক সাক্ষাৎকারে জেলাশাসক দাহাল জানান, জেলার মোট 247টি ভোট কেন্দ্রে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। জেলাশাসক মেঘানিধি দাহাল আরও জানান, এবার প্রতিটি ভোট কেন্দ্রে একজন হাইজিন অফিসার নিয়োজিত রয়েছেন। এই আধিকারিকের উপর ভোট কেন্দ্রের স্বচ্ছতা এবং কোভিড প্রটোকল অনুসরণ করার দায়িত্ব থাকবে। ভোটারদের প্রশাসনের তরফ থেকে মাস্ক এবং প্লাস্টিক হ্যান্ড গ্লাভস প্রদান করা হবে। এছাড়াও ভোটারদের থার্মাল স্ক্যানিংয়ের জন্য 2 জন স্বাস্থ্যকর্মী ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। অপরদিকে মহাজোটের সরকার আসতে কমলাক্ষকেই ফোন করবেন হিমন্ত, বললেন গৌরব গগৈ। গত 5 বছর দৃষ্টান্তমূলক কোনো কাজ করতে পারেনি রাজ্যের সর্বানন্দ সোনোয়াল সরকার। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার থেকে নিজের চেয়ার সুরক্ষিত রাখতেই ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। আমি বলছি, এই হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে ধ্বংস করবেন বিজেপিকে। তার কাছে আরএসএস এবং পুরনো বিজেপি কর্মীদের কোনো মূল্যই নেই। হিমন্তর জন্যই এবার নির্বাচনে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠরা টিকিট পাননি। এই নির্বাচনে মহাজোটের সরকার গঠন নিশ্চিত হয়ে গেছে। আর মহাজোট সরকারে আসার পরই হিমন্ত বিজেপি ছেড়ে দেবেন। উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর ছেলে সাংসদ গৌরব গগৈ। সঙ্গে মহাজোটের সরকার আসার পর শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন, পেপার মিল চালুসহ একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিন বিধায়কের পাড়ায় আয়োজিত সভায় অংশ নিতে এসে মন ভরে হিমন্তকে টুকে গেছেন গৌরব। বলেন, আমাদের দেওয়া 5 গ্যারান্টি সঞ্জীবনী বুটির মতো কাজ করেছে। এই গ্যারান্টির জন্যই প্রথম দফা ভোটের পর মহাজোটের সরকার গঠনের চিত্র পরিষ্কার হয়ে গেছে। গত 5 বছর সর্বানন্দ সোনোয়াল কোনো দৃষ্টান্তমূলক কাজই করতে পারেননি। হিমন্তের কাছ থেকে চেয়ার বাঁচাতেই তার সময় কেটে গেছে। সর্বানন্দ নাকি সকলের আনন্দের সরকার ছিল। কিসের আনন্দ তা আজও বোধগম্য হয়নি। বরাকে চাকরি নেই, পেট্রোল ডিজেল অগ্নিমূল্য, সিলিন্ডার 900 টাকা। এটা কোন ধরনের আনন্দ? প্রশ্ন তুলেন গৌরব গগৈ। এরপরই আক্রমণ করেন হিমন্তকে। বলেন, হিমন্তই বিজেপির বুকে শেষ পেরেক ঠুকবেন। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে উনি বিজেপিকে ধ্বংস করে দিচ্ছেন। তার কাছে আরএসএস ও পুরনো বিজেপি কর্মীদের কোনো মূল্যই নেই। তিনি সর্বাকেও পাত্তা দিচ্ছেন না। সর্বাও হিমন্তর বয়ে তটস্থ থাকেন, যার প্রমাণ পাওয়া গেছে এবারের নির্বাচনী টিকিট বণ্টনে। সর্বাঘনিষ্ঠরা টিকিট পাননি হিমন্তর জন্য, নিজ লবির ব্যক্তিদের টিকিট পাইয়ে দিয়েছেন তিনি। যাদের টাকা আছে, সঙ্গে সিন্ডিকেট চালানোর যোগ্যতা রাখেন, শুধুমাত্র তাদেরই টিকিট দিয়েছেন হিমন্ত। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি যে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। এবার মহাজোটের সরকার আসা নিশ্চিত হয়ে গেছে। এমনকি ফের কমলাক্ষের জয়ী হওয়াও নিশ্চিত। কমলাক্ষ জয়ী হওয়া মাত্রই সবার আগে তাকে হিমন্তই ফোন করবেন। এমনকি মহাজোট সরকারে তাকে নেওয়ার জন্য কমলাক্ষকে অনুরোধ করবেন হিমন্ত, মন্তব্য করেন গৌরব গগৈ। তিনি এদিন মোদির ডবল ইঞ্জিন সরকার নিয়েও কটাক্ষ করেন। বলেন, মোদির ডবল ইঞ্জিন একদিনে চলে না। এক ইঞ্জিন একদিকে ছুটলে দ্বিতীয়টি অন্যদিকে। আমরা আসামে সিঙ্গল ইঞ্জিন সরকার গঠন করব। 5 লক্ষ চাকরির ব্যবস্থা করব।
এতে মহিলাদের চাকরিও সুনিশ্চিত হবে। প্রতি মাসে গৃহিণীদের ব্যাংক খাতায় 2000 টাকা করে দেওয়া হবে। শিলচর রেল স্টেশনের নাম বাসা শহীদ স্টেশন করা হবে। 5 গ্রাম কাগজ কল পুনরুজ্জীবিত হবে, প্রতিশ্রুতি দেন গৌরব গগৈ। এছাড়াও স্কুটি বাইক প্রসঙ্গেও আক্রমণ করেন সরকারকে, বলেন তরুণ গগৈ মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া পড়ুয়াদের কম্পিউটার দিয়েছিলেন, কিন্তু এই সরকার কম্পিউটারের বদলে বাইক স্কুটি দিচ্ছে, এতে করে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি মন্তব্য করেন গৌরব গগৈ। বলেন বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে, অথচ তাদের আমলে গরু সিন্ডিকেট বৃদ্ধি পেয়েছে। আসামে সব কিছুতেই সিন্ডিকেট জড়িত রয়েছে। আমরা সরকারে এলে প্রতিটি জেলায় গোশালা তৈরি করে গরু সিন্ডিকেট বন্ধ করব, সঙ্গে রাজ্যের জরাজীর্ণ পুরাতন মন্দিরগুলো সংস্কার করব, মন্তব্য করেন গৌরব গগৈ। অপরদিকে আবারও বাড়ানো হলো আধার ও প্যান লিঙ্ক করার ডেডলাইন। এতদিন পর্যন্ত জানা ছিল গতকাল লিঙ্ক করার শেষ দিন ছিল, কিন্তু বুধবারই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো সময়সীমা বাড়ানো হলো 30 জুন পর্যন্ত। একথা জানিয়ে টুইট করেছে ভারতীয় আয়কর দপ্তর। নিজেদের টুইটার হ্যান্ডেলে তারা স্পষ্ট জানিয়েছে, প্যান ও আধার লিঙ্ক করার শেষ দিন 31 মার্চ 2021-এর পরিবর্তে বাড়িয়ে 30 জুন 2021 করা হলো। কোভিড অতিমারির দিকে লক্ষ্য রেখেই এই সংযুক্তিকরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো বলেও ওই টুইটে জানানো হয়েছে। গত কিছুদিন ধরে অনেকেই অভিযোগ জানাচ্ছিলেন, আয়করের ওয়েবসাইটে গিয়ে আধার ও প্যান লিঙ্ক করার ক্ষেত্রে নানা প্রযুক্তিগত সমস্যায় পড়তে হচ্ছে, ফলে লিঙ্ক করা যাচ্ছে না। এবার সেই অভিযোগের মাঝেই লিঙ্ক করার ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর আগেও অনেকবার আধার প্যান লিঙ্ক করানোর সময়সীমা বর্ধিত করা হয়েছে, তবে মনে করা হচ্ছিল এবার হয়তো তেমন সম্ভাবনা নেই। দেখানো হচ্ছিল জরিমানার ভয়ও। কিছুদিন আগে লোকসভায় অর্থনীতি বিল 2021 পাশ হয়েছিল। সেখানে আয়কর অ্যাক্ট 1961-র মধ্যে একটি নতুন ধারা 234H যোগ করা হয়। জানা গিয়েছিল সেই ধারা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও আধার ও প্যানের সংযুক্তিকরণ না হলে সর্বোচ্চ 1000 টাকা জরিমানা হতে পারে। তবে শেষ মুহূর্তে বাড়িয়ে দেওয়া হলো সময়সীমা। সংযুক্তিকরণের জন্য আরও 3 মাস সময় হাতে পেল অপরদিকে বিজেপির বিরুদ্ধে একত্রিত হন একযোগে 15 জন বিরোধী নেতাকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অবিজেপি নেতাদের একজোট করার চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের ভোট প্রক্রিয়া চলাকালীন আরও একবার সেই প্রক্রিয়া শুরু করলেন তৃণমূল নেত্রী। একযোগে বিজেপি বিরোধী সব নেতাকে চিঠি লিখে মমতা দাবি করলেন, কেন্দ্রের বিজেপি সরকার স্বৈরাচারী শাসন চালাচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে, অবিজেপি রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। নন্দীগ্রামের বুথের ঠিক আগের দিন মমতার লেখা এই 3 পাতার চিঠি গিয়েছে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, ডিএমকে সুপ্রিমো এম.কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবিজেপি নেতাদের লেখা ওই চিঠিতে তৃণমূল নেত্রী দাবি করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর একের পর এক হামলা করে চলেছে। একের পর এক রাজ্যে অবিজেপি সরকারকে সমস্যায় ফেলা হচ্ছে রাজ্যপালের ক্ষমতাকে কাজে লাগিয়ে। রাজ্যপালরা বিজেপির পদাধিকারীদের মতো কাজ করেছেন। কেন্দ্রের বিজেপি সরকার নির্লজ্জের মতো ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ডিএমকে এবং তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে। মমতার দাবি, বিজেপি অসীম ক্ষমতা নিয়ে বিরোধী দলগুলিকে বেসামাল করার চেষ্টা করছে। আজ কেন্দ্র রাজ্য সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যা এই দেশে আগে কখনো হয়নি। আর এই সব কিছুই একটি উদ্দেশ্যে, বিজেপি চায় বিরোধী দলগুলি যাতে কোনোভাবেই নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে সেটা নিশ্চিত করতে। তাই আমার মনে হয় সময় এসে গিয়েছে বিজেপির এই সংবিধানের উপর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে আপনাদের সঙ্গে যৌথভাবে লড়াই করতে চাই এবং ভারতবাসীর কাছে একটা বিকল্প তুলে ধরতে চাই। অপরদিকে মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই, সর্বা হিমন্তকেও হতে দেব না বললেন বদরুদ্দিন আজমল। নিজে তো নয়, এমনকি সর্বানন্দ সোনোয়াল বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও মুখ্যমন্ত্রী হতে দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন এআইডিএ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। দলগাঁওয়ে এক প্রচার সভা সেরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সোজাসাপটা ভাষায় আজমল বলেন, কিং মেকার কি জানি না এবং বুঝিও না, কারণ ইংরেজি অতটা জানা নেই আমার। শুধু জানি রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলো বড় কথা, আর এবার মহাজোটের মুখ্যমন্ত্রী হবে রাজ্যে, তবে আমি মুখ্যমন্ত্রী হব না।
শতাধিকবার একথা বলেছি আমি, কিন্তু এটাও নিশ্চিত সর্বানন্দ সোনোয়াল বা হিমন্তকেও মুখ্যমন্ত্রী হতে দেব না। মহাজোটেরই কেউ মুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন কংগ্রেসেরই কোনো নেতা। তার যুক্তি, মহাজোট কংগ্রেসই সবচেয়ে বেশি আসনে জয়ী হবে। এখানেই না থেমে আজমল আরও বলেন, মহাজোটে দ্বিতীয় স্থানে থাকবে তার দল, তাই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এআইডিএফ। মন্ত্রীদের দফতর বন্টনেও থাকবে দলের বড় ভূমিকা। সেই সঙ্গে এবারের নির্বাচনে 19টি আসনে তার দলের জয় নিশ্চিত বলেও দাবি করেন আজমল। আরেকটি প্রচার সভায় আজমল বলেন, নির্বাচনের পর রাজত্ব শেষ হবে হিমন্তের, ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে আউট হবেন সর্বানন্দ, থেকে যাবে শুধু মহাজুটি। অপরদিকে কাটিগড়ায় উস্তাদ গৌতমের মার দেখতে মুখিয়ে বরাক উপত্যকা। গোটা উপত্যকার নজরে থাকা কাটিগড়া কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত। যদিও রাজনীতির বিশ্লেষকদের একটি অংশের মত, নিজের অভিজ্ঞতার দরুন বিজেপি প্রার্থী গৌতম রায়ের পাল্লা অল্প হলেও ভারী থাকতেই পারে, কিন্তু নির্ণায়ক ভোটারের বড় অংশ এই শেষ বেলায়ও স্পিকটি নট থাকায় কোনো কিছু টাহর করা মুশকিল হচ্ছে। গৌতম রায়ের মতো হেভিওয়েট প্রার্থী কাটিগড়ায় থাকায় এখানে বাড়তি উৎসাহ ছিল ভোটারদের মধ্যে। তবে অর্থের দিক থেকে দুই প্রার্থী শক্তিশালী হওয়ায় ধারণা ছিল বুটে এবার দেদার টাকা উঠবে, যদিও বাস্তবে তেমন হয়নি। মুঠের উপর জৌলুসহীনভাবেই প্রচার শেষ হয়েছে। কাটিগড়া কেন্দ্রে হিন্দু ভোটের পাশাপাশি বিজেপির নজর ছিল একটা বড় অংশ মুসলিম ভোটের দিকে। একইভাবে মহাজোটের প্রার্থী খলিল উদ্দিনের জয়ের জন্য প্রয়োজন কিছু হিন্দু ভোটেরও, কারণ একেবারে ভোটের মুখে এআইডিএফ থেকে প্রার্থী আমদানি করে মাঠে নামলেও ঘর গোছাতে পারেনি কংগ্রেস দল। এদিকে লক্ষণীয় বিষয় হলো, বদরউদ্দিন আজমল বরাক সফরে এলেও কাটিগড়ায় পা রাখেননি। কিছুদিন আগে অবধি খলিল উদ্দিন তার প্রিয় পাত্র হলেও এবার তার হয়ে ভোট চাইতে আসেননি আজমল। অথচ জোট সঙ্গী হিসেবে এআইডিএফ সুপ্রিমো কাটিগড়ায় আসতেই পারতেন। আজমলের এই কাজ নিয়ে দুয়াশা দেখা দিয়েছে। কংগ্রেস প্রার্থীর মাইনাস পয়েন্ট, দলীয় কর্মীদের সঙ্গে তার পরিচিতি প্রায় নেই। গত 7-8 বছর ধরে সক্রিয় রাজনীতিতে থাকলেও আজমল রাজনীতির বাইরে খলিলের কোনো কাজকর্ম ছিল না। এর ফলে এই মুহূর্তে বিপাকে পড়েছেন তিনি। যদিও কংগ্রেসের দাবি কাটিগড়ায় জয়ী হচ্ছেন তারাই, কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা থাকা গৌতম রায় অবশ্য কিছুদিন আগেই বিজেপিতে এলেও দিব্যি মানিয়ে নিয়েছেন নতুন দলের সঙ্গে। কাটিগড়া বা কাছাড়ের কিছু বিজেপি নেতা গৌতমের সমস্যার কারণ হতে পারেন এই আশঙ্কা ছিল, যদিও তা বাস্তব হয়নি, বরং দলের সব শ্রেণীর কর্মীরাই তাকে মেনে নিয়েছেন। এমনকি কাটিগড়ার টিকিট প্রত্যাশীরাও একজোট হয়ে গৌতমকে জেতাতে ময়দানে আছেন। সংখ্যালঘুদের এক বড় অংশ আসন্ন ভোটে গৌতমকে ভোট দেবেন এমন আভাসও মিলছে। অনেকে আবার বিজেপি প্রার্থীর হয়ে কাজ করছেন। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রার্থী গৌতমকে ভোট দিতে চাইছেন মুসলমানরা, যা কংগ্রেসের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তবে গৌতম রায়েরও কিছু অসুবিধা আছে। ভোটারদের অধিক প্রত্যাশাই বিজেপি প্রার্থীর সবচেয়ে বড় সমস্যা। আগে মন্ত্রী হিসাবে গৌতম যেমন ছিলেন, ঠিক তেমনি এখন চাইছেন কাটিগড়ার মানুষ। এদিকে কাটিগড়ার ভোট পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় এখানে ভোট মেরুকরণ ঘটে প্রতিবারই। তবে গৌতম চাইছেন ধর্মীয় বেড়াজালের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণীর ভোট লাভ করার। খলিলও অবশ্য একই প্রয়াস করছেন। এবার পুড়া খাওয়া গৌতমের অভিজ্ঞতা নাকি খলিলের চেষ্টা, কোন দিকে ঝুঁকছেন ভোটাররা জানা যাবে 2 মের পর। অপরদিকে উন্নয়নের কথায় ক্ষমতায় ফিরবে কংগ্রেস বললেন শিলচর আসনের কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক। অন্তর্কুণ্ডলে জর্জরিত বিজেপির মুখোশ খুলছে বিজেপি। বিক্ষোভ দূরাই বলে দিচ্ছেন সুশাসনের নামে গত 5 বছরে রাজ্যে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সিন্ডিকেট রাজ দুর্নীতি, সম উন্নয়নের বুলি আউড়ে কিভাবে বঞ্চিত করা হয়েছে বরাক উপত্যকাকে বাইশ কংগ্রেসের। মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনে দলীয় পদাধিকারীদের পাশে বসিয়ে কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক বলেন, গোটা প্রচার পর্বে আমরা কোথাও বলিনি যে এই বিজেপি দ্বিখণ্ডিত কিংবা এই দলের আমলে গত 5 বছরে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। এসব বলছেন তাদের কর্মকর্তারাই। আমরা শুধু জানতে চাইছি যেসব প্রতিশ্রুতি দিয়ে গত নির্বাচনে ভোট আদায় করেছে বিজেপি, তার কতটা বাস্তবায়িত হয়েছে। বেকার সমস্যা নিরসনে 25 লক্ষের মধ্যে কটা চাকরি দেওয়া হয়েছে। উপত্যকায় 3য় এবং 4র্থ শ্রেণীর চাকরিতে এখানকার ছেলেমেয়েরা কি অগ্রাধিকার পেয়েছেন। উড়ালপুল মহাসড়কের কাজ কি সম্পূর্ণ হয়েছে। কেন বিজেপির ইস্তাহারে কাঁচার কাগজ কল পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করা হলো না। তাছাড়া নমামি বরাক উৎসব করে বলা হয়েছিল নদী খনন করে বরাকে ফের চালু করা হবে জাহাজ পরিষেবা। এতে পণ্য পরিবহন খরচ কমবে, দাম কমবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। কমেছে কি প্রশ্ন ছুড়েন তমালকান্তি বণিক। তিনি বলেন, যে দল নিজেকে হিন্দুত্ববাদী বলে জাহির করে
সেই দলেরই সরকার থাকাকালে তাদের পরিচালিত পুরো বোর্ড ফাটক বাজারে কীর্তনের জমিতে 3টি বুক স্টলের অনুমোদন দেয়। অথচ এই জমিতে 35 বছর ধরে কীর্তন ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছিলেন ব্যবসায়ীরা। তমাল দাবি করেন কীর্তনের জমির বিনিময়ে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। এও বলেন গান্ধীবাগের জমি হস্তান্তর রুখতে লড়াই করেছে কংগ্রেস। শুধু এই নয়, রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেট এবং তারাপুর উকিলবাজারের সরকারি জমি প্রায় বিনামূল্যে হস্তান্তর করার প্রক্রিয়াটিও গোপনে সেরে নিয়েছে বিজেপি বোর্ড, কিন্তু সেক্ষেত্রেও বাধা দিয়েছে কংগ্রেস। এদিকে তমাল আরও উল্লেখ করেন এখন এনআরসি নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। বলছে নবায়ন করা নাগরিকপঞ্জি নাকি অসঙ্গতিপূর্ণ, ক্ষমতায় এলে ফের এনআরসি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এনআরসিটা হয়েছে কোন সরকারের আমলে? এরা ক্ষমতায় এলে শুদ্ধ এনআরসি হবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? এসব কথা উল্লেখ করে তিনি স্পষ্ট করে দেন কংগ্রেসকে ভোট দেওয়া মানে বদরুদ্দিন আজমলকে ভোট দেওয়া নয়। কংগ্রেস তার নীতি আদর্শ এবং অবস্থান ঠিক রেখেই লড়ছে, অথচ যা নয় সেটা নিয়েই অপপ্রচার চালাচ্ছে বিজেপি। এবার এই বিজেপি আইডিএফ বিধায়ক সুজামউদ্দিনকে দলে টেনে কাটলিচূড়ায় নির্বাচন লড়ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। তিনি বলেন বিজেপির মতো বাহতা নয়, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই এবার মাত করবে কংগ্রেস। এক প্রশ্নে পুরো এলাকায় বিল্ডিং পারমিশন বিতর্ক ফুৎকারে উড়িয়ে দেন তমাল। বলেন আমি পুরপ্রধান থাকাকালে যে কটি ভবনের অনুমোদন দেওয়া হয়েছে তাতে 5 সদস্যের কমিটির সকলেই স্বাক্ষর করেছেন। বিজেপি যদি জানে দুর্নীতি হয়েছে তাহলে কেন মামলা করলো না? গত 5 বছর পুরো বোর্ড তো ছিল তাদেরই, এমনকি সরকারও ছিল তাদের। তিনি বলেন আমি পুরো কমিশনার থাকাকালে অম্বিকাপট্টি তথা আমার এলাকায় কি কি কাজ হয়েছে সেটার সাক্ষী ওয়ার্ডের জনগণ। সুতরাং এ নিয়ে বিজেপির কাছে জবাবদিহি করার প্রশ্নই উঠে না। তিনি আরও উল্লেখ করেন ভোটের মুখে মহিলাদের প্রভাবিত করতে বন্ধন ব্যাংকের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি, কিন্তু বন্ধন ব্যাংকের সিইও খুদ জানিয়েছেন নির্বাচনের সঙ্গে ব্যাংক ঋণের কোনো সম্পর্কই নেই। তাছাড়া সরকার থেকে ব্যাংকের কাছে এমন কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া সেলের কর্মকর্তা পার্থরঞ্জন চক্রবর্তী, শরীফুজ্জামান লস্কর সহ অন্যান্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।